চিল্লা মাল দে। আরও একটা কথা, তুমি জানো কিনা জানি না, আমাদের বাড়িটা যখন তোমার শ্বশুরমশাই তৈরি করান তখন ওই বাড়িটা আমার নামে করেছিলেন। অর্থাৎ ওই বাড়ির আসল মালকিন আমি। অপু যতদিন বেঁচে ছিল বাড়ির ট্যাক্স ওই দিত। ওর মৃত্যুর পর প্রায় 2 বছরে ট্যাক্স বাকি পড়ে গিয়েছিল। আমি ক্লিয়ার করেছি। যেহেতু অপু আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে আপত্তি করেছিল, তাই ওর জীবনদশায় আমি কোনো রকম সমস্যার সৃষ্টি করিনি। কারণ এইটুকু সান্ত্বনা ছিল যে আমার নিজের রক্ত আমাকে ভালোবাসত। কিন্তু এখন যখন বুঝলাম আমার নাতি এই ভাবনার বিপরীত, তাই এবার আমায় একটু কিছু ব্যবস্থা করতে হবে। আমাদের বৃদ্ধাশ্রমে নিরঞ্জন সাহা নামে একজন অ্যাডভোকেট থাকেন, তার সঙ্গে একটু পরামর্শ করব। উকিলের চিঠিটা পেয়েই আমার নাতি ছোটু মানে অনিকেত সেনগুপ্তর মাথায় বজ্রাঘাত হলো। ও জানতই না যে বাড়িটা ওর ঠাকুমার নামে, এসব নিয়ে কোনো দিন ভাবেও নি। ওর ধারণা ছিল ঠাকুরদা বাড়ি করেছিল মানে বাড়ি ঠাকুরদার নামে। কিন্তু এখন ভাবনাটা ওর মাথায় তুফান তুলল। পরের দিন ছুটে এলো আমার কাছে এই বৃদ্ধাশ্রমে। ঠাম্মা, তুমি এটা কি করেছ? যা করা উচিত তাই করলাম দাদু ভাই। তুমি আমাদের বাড়ি ছেড়ে দিতে বলেছ? আমরা কোথায় যাব? শুনেছি তুমি নিউ টাউনে একটা ফ্ল্যাট বুক করেছ, অনেক টাকা অ্যাডভান্স দিয়েছ, বাকিটা ইএমআইতে শোধ করবে। ঠিক বলছি তো? না মানে তুমি কি করে জানলে? 30 বছর আগে হলে বলতাম আমার একটা অ্যাক্টিভ অ্যান্টেনা আছে, কিন্তু এখন তো অ্যান্টেনার যুগ নেই। তাই বলি, ভেবে নাও আমার অনেকগুলো ভার্চুয়াল সিসি ক্যামেরা আছে, তাই দিয়েই সব দেখতে পাই। মানে? তোমার কাছে সিগারেট আছে দাদু ভাই? দাও তো, একটা সিগারেট খাই। কি বলছো ঠাম্মা, তুমি সিগারেট খাবে? হ্যাঁ, কলেজে পড়ার সময় অতি আগ্রহের বশে কয়েকবার খেয়েছিলাম। কলেজের ছেলে বন্ধুরা খাইয়েছিল। তারপর ধরো তোমার দাদুর থেকে নিয়েও মাঝে মাঝে কয়েকটা মেরেছি। দিব্যি লাগে, মাথাটা পরিষ্কার হয়ে যায়। নাতি হতভম্ব হয়ে আমাকে সিগারেট লাইটার দিল। ধরিয়ে ধোয়া ছেড়ে বললাম, পুরুষরা যা পারে আমিও তাই পারি। পুরুষরা সিগারেট খেলে তোমার স্বাভাবিক মনে হয়, তোমার ঠাকুমা খেলেই অবাক হও কেন? না তা নয়, আমাদের দেশে তুমি মাঝে মাঝেই মদ্যপান করো, তোমার বউকে খাইয়েছো কোনো দিন? না মানে? তোমার এক গেলাসের বন্ধু নিবারণের স্ত্রীর সঙ্গে তোমার একটা সামাজিক নিয়ম বহির্ভূত সম্পর্ক আছে, নিবারণ জানে না, তোমার বউও জানে না। ঠিক বলছি তো? ঠাকুমা, তুমি এসব কি বলছো? তাহলে বুঝতেই পারছো তোমার সব খবরই আমি রাখি। তুমি নিজের কাছেই নিজে সৎ থাকতে পারোনি। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমার বউ মানে পাখিও যদি কারো সঙ্গে এমন সম্পর্কে জড়িয়ে পড়ে, জানতে পারলে তোমার কেমন লাগবে? ঠাম্মা, তুমি ভাবছো অন্যেরা কিছু অন্যায় করলে সেটা খারাপ, কিন্তু তুমি করলেই সেটা ঠিক। তাই যেমন বলছি তেমন করো, বাড়িটা ছেড়ে দাও, নিজের ব্যবস্থা নিজে করো। পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে রংবাজি করো না। রংবাজি? আমি আরও খারাপ খারাপ কথা জানি, গালাগালিও জানি, ব্যবহার করছি না। ছোট কিছুক্ষণ কী সব ভাবলো, তারপর দৃঢ় চোখে আমার দিকে তাকিয়ে বলল, ঠাম্মা, আমি যদি বাড়ি না ছাড়ি কি করবে? কেস করবে? না দাদু ভাই, অত বোকা আমি নই। কেস করলে সেই কেস 5 বছর, 10 বছর, 15 বছর চলতে পারে, অত সময় আমার হাতে নেই। তাহলে আমিও বাড়ি ছাড়ব না। দাদু ভাই, বিয়ের পরে আমি যখন সেনগুপ্ত বাড়িতে এসেছিলাম তখন আমি ছিলাম তরল অবস্থায়, তাই যে পাত্রে রাখা হতো সেই পাত্রের আকারই ধারণ করতে হতো। শ্বশুর শাশুড়ির কাছে তাদের মনোমতো আকার, স্বামীর কাছে তার আকার, শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছে নতজানু আকার। কিন্তু এই বৃদ্ধাশ্রমে আসার পরে আমার নবজন্ম হয়েছে। আমি নিজেকে কঠিন করেছি, যাকে বলে সলিডিফিকেশন।
এখন আমার নিজস্ব মানসিক গঠন আছে, তুমি বলছো বাড়ি ছাড়বে না? বেশ, তাহলে বাকিটাও শুনে নাও। আমাদের এলাকার কাউন্সিলরের ভাই নবীন দত্ত প্রমোটারি করে। ভাবছি বাড়িটা ওকেই দেব, 4 কাঠা জমি সহ বাড়ি। ও ওখানে ফ্ল্যাট তুলবে। আর তুমি জানো নিশ্চয়ই নবীন দত্ত লোকটা ভালো না, গুন্ডা মস্তান টাইপের। নিজের স্বার্থে ও সব রকম বেআইনি পথ ব্যবহার করে। তার উপর কাউন্সিলরের ভাই, রাজনৈতিক মদতও পাবে। তুমি কিচ্ছু করতে পারবে না। ঠাম্মা, তুমি এসব কি বলছো? এটা তো থ্রেট। ধরে নাও তাই। যে ছেলে নিজের ইচ্ছায় নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, তার জন্যে এছাড়া কোনো গত্যন্তর নেই। টাকাটা পেলে তোমার মাকে আর তোমার কাছে হাত পাততে হবে না, আমিই সামলে দেব। এটা হতে পারে না। পুত্রবধূরা অনেক ক্ষেত্রেই শাশুড়িদের পছন্দ করে না, কিন্তু পুত্রও যদি একই রকম ব্যবহার করে তাহলে বুঝতে হবে সেই পুত্র আসলে কুপুত্র। ছোটু আড়ালে গিয়ে ওর বউকে ফোন করলো, কি সব আলোচনা করলো। তারপর আবার বলল, পাখি আসছে, তোমার সঙ্গে কথা বলবে। বেশ, আসুক। ঘণ্টাখানেকের মধ্যেই নাতবউ পাখি এলো। কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে বসলো। বুঝলাম নাটকটা জমে গেছে। পাখি তারপর অনেক ক্ষমা টমা চাইল। এটা ওরা না বুঝে ভুল করেছে ইত্যাদি নানা রকম ব্যাখ্যা দিল। নিজের শাশুড়ির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল। তারপর হঠাৎ বলল, মা, ঠাম্মা, তোমরা বাড়ি ফিরে চলো, আমরা সবাই একসঙ্গে থাকবো, এইরকম ভুল আর জীবনে করব না। তখন নাতি আর নাতবউ দুজনকেই বললাম, আমি এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছি না, তাই এখন এই আলোচনা বন্ধ করলাম। আমাকে 1 মাস ভাবার সময় দাও, তারপর ঠিক করব কি করা উচিত। তোমরা আপাতত 1 মাস ওই বাড়িতেই থাকো। এর মধ্যে আর আমাদের জ্বালাতন করতে এসো না। 1 মাস পরে আমি তোমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেব। আচ্ছা, এখন এসো, ভালো থেকো। এই 1 মাসের মধ্যে আইনসম্মত যা যা করার সবই করলাম। বৌমা শুধু বলল, আমি এক সময় একইভাবে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম। আমার ছেলে বৌমা যা করেছে সেই একই অপরাধ আমিও করেছিলাম, তাই শাস্তি আমারও প্রাপ্য। বললাম, হ্যাঁ, তুমি যেটা করেছিলে সেটাও অপরাধ, কিন্তু যেহেতু সেই ঘটনা অনেক আগেকার, তাই ওটাকে আর ফিরিয়ে আনা যাবে না, কারণ সময় থেমে থাকে না। কিন্তু এখন যেটা করছি সেটা বর্তমান, এটাকে উল্টে দেওয়া যায়। আর তোমার জন্যে শাস্তি তো থাকলোই, তোমার বাকি জীবনের অনুতাপ আর অপরাধ বোধ। 1 মাস পূর্ণ হওয়ার আগেই নাতি আর নাতবউকে ফোন করে ডাকলাম। ওরা এলো, মুখে অনুতাপের ছোঁয়া, যদিও জানি সেই অনুতাপ লোক দেখানো, মেয়ে কি। নাতি আর নাতবউ একযোগে বলল, মা, ঠাম্মা, তোমরা বাড়িতে ফিরে চলো। বললাম, দাদু ভাই, আমার জন্যে ভেবো না, আমি খুব ভালো আছি। এই বৃদ্ধাশ্রমের প্রতিটি মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, আর সেটা আমি পেয়েছি শুধুমাত্র মানবিকতার জোরে, আইনের জোরে নয়। তাছাড়া আমার 2 পাতানো নাতি নাতনি আছে, অস্তরাগ আর মেঘা। ওরা দুজনেই সোসিওলজি নিয়ে পিএইচডি করছে। ওরা নিয়মিত আমাদের সকলের খোঁজ খবর নেয়, সব রকমভাবে আমাদের পাশে থাকে। তাই ওরাই এখন আমার আসল নাতি নাতনি। তাই আমি আর বাড়িতে ফিরে যাওয়ার কোনো কারণ দেখছি না। তবে হ্যাঁ, এবার আসল কথাটা বলি। বাড়িটা আমার নামে ছিল, এখন আমি সেটা আমার বৌমার নামে ট্রান্সফার করেছি। এখন ওই বাড়ির মালিক রমলা সেনগুপ্ত। আর তোমরা যদি ওই বাড়িতে থাকতে চাও তাহলে তোমার মায়ের আশ্রিত হয়ে থাকতে হবে। কোনো রকম উল্টো পাল্টা হলে বিপদ তোমাদেরই। তাছাড়া আমার শারীরিক অবস্থা দেখে বুঝতেই পারছো আমি এখনও আরও বেশ কিছুদিন বেঁচে থাকব। তাই তোমরা কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। আর এটাও তো জেনে গেছো তোমাদের সব রকম খবর আমার নখদর্পণে থাকে। যাও, মাকে নিয়ে যাও।
একসঙ্গে থাকো আর মায়ের কথা শুনে চলবে। তাছাড়া তোমার যেসব কাণ্ড কারখানার কথা আগের দিন বলেছি সেগুলো বন্ধ করবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।